নমস্কার। সিনেমার্কির আরেকটা পর্বে আপনাদের স্বাগত। বেশ কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আমরা দেখেছিলাম একটি ছবি শেয়ার হতে। সেই ছবিতে আমরা দেখতে পাই পরিচালক অ্যানিমাল ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ওয়াঙ্গার সাথে একসাথে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং সেই পোস্টে বলা ভালো অনুরাগ সন্দীপ রেড্ডি ওয়াঙ্গার প্রশংসায় পঞ্চমুখ হয়ে অনেক কথা লিখেছিলেন। এবার এই ছবিটা এবং এই পোস্টটা পড়ার পরে অনুরাগেরই অনেক অনুরাগীদের মধ্যে এক ধরনের অসন্তোষ প্রকাশ হতে দেখা যায়। কেন তিনি সন্দীপ রেড্ডি ওয়াঙ্গার সাথে ছবি তুলেছেন বা তার ছবির প্রশংসা করেছেন, এই নিয়ে শুধুমাত্র তার অনুরাগীরাই নয়, এমনকি তার বন্ধু এবং তার কলিগদের মধ্যেও একাংশ অসন্তোষ প্রকাশ করেছিলেন, যেমন নীরজ ঘেওয়ান, বরুণ গ্রোভার। সন্দীপ রেড্ডি ওয়াঙ্গার ব্যাপারে আমরা সবাই জানি, অ্যানিমাল বা কবির সিং বা তার আগে অর্জুন রেড্ডি, এই ধরনের ছবিগুলোতে ভরে ভরে তিনি নারী বিদ্বেষী জিনিসপত্র দেখান, মিসোজিনির বিভিন্ন জিনিসপত্র তিনি প্রকাশ করেন এবং পরবর্তীকালে তাকে যখন এগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে তিনি যথেষ্ট অকপটভাবেই মেনে নিয়েছেন যে তার এগুলোই হচ্ছে দৃষ্টিভঙ্গি। এবার অনেকের মনে হয় যে এই দৃষ্টিভঙ্গিগুলো যদি সমাজে ছড়িয়ে পড়ে তাহলে হয়তো নারী বিদ্বেষ আরও বেশি পরিমাণে ফুলে ফেঁপে উঠবে। তো সেই জায়গা থেকে অনুরাগের মতো একজন খুবই ক্রেডিবল ফিল্ম মেকারের কাছ থেকে সন্দীপ রেড্ডি ওয়াঙ্গার এই ভ্যালিডেশন বা এই এন্ডোর্সমেন্ট সবাইকেই খুব অবাক করেছিল। তো এই ঘটনার বেশ কিছুদিন পরে এই রিসেন্টলি আমরা দেখলাম যে অনুরাগ কাশ্যপ বেশ কিছু ইন্টারভিউ দিলেন তার কিছু ছবির বিজ্ঞাপন নিয়ে আর কি, এবং সেখানে এই প্রশ্নটা তাকে যতবারই করা হয়েছে বারবার তিনি একটাই কথা বলছেন যে সন্দীপ রেড্ডি ওয়াঙ্গার ছবির যে দর্শন, সেখানে যেই মতামত সামনে রাখা হচ্ছে সেগুলোর সাথে তিনি সম্মতি প্রকাশ করেন না, কিন্তু সন্দীপ রেড্ডি ওয়াঙ্গা যে অকপটভাবে তার বক্তব্যগুলো সামনে রাখছেন তার এই স্পিরিটটাকে তিনি পছন্দ করেন। এবার এই নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে আমরা জানি যে মতামতগুলো সমাজের পক্ষে ক্ষতিকর হতে পারে সেগুলোই কি স্বতন্ত্রভাবে প্রকাশ করতে দেওয়া উচিত, এবং আমরা যেই ধরনের ফিল্ম মেকারকে এই ধরনের মতামত পোষণ করতে দেখছি তাদেরকে আমাদের সরাসরি বয়কট করা উচিত নয়। এবার এই দ্বন্দ্ব বহুদিন পুরনো, এটা খুব একটা নতুন দ্বন্দ্ব নয়। আর্ট এবং আর্টিস্টের আইডিওলজি এবং তার পাশাপাশি আর্ট ফর্মের যে গুণগত মান, এর মধ্যে কোনটাকে আমরা বেছে নেব। যদি আমরা দেখতে পাই যে শিল্পী তিনি খুব দক্ষ শিল্পী হওয়া সত্ত্বেও যে সকল জিনিস তিনি প্রচার করছেন তার শিল্পের মাধ্যমে সেগুলো সমাজের পক্ষে ক্ষতিকারক, তাহলে কি আমরা সেই শিল্পকে গ্রহণ করব না করব না। এই দ্বন্দ্বের বেশ কিছু উদাহরণ দেখতে পাওয়া যায়। আমি যদি বলি চিত্র পরিচালক রোমান পোলানস্কির কথা, পোলানস্কির বিষয়ে একটা ঘটনা অনেকেই হয়তো জানেন যে পোলানস্কি অভিযুক্ত হয়েছিল পিডোফিলিয়ার একটি মামলায়, এবং অনেকাংশের মানুষই বিশ্বাস করেন যে রোমান পোলানস্কি হয়তো সত্যিই পিডোফিলিয়া করেছেন। অল্প বয়সী এবং মাইনর বাচ্চাদের সাথে তিনি যৌন ক্রিয়াকলাপে জড়িয়ে পড়েছেন, যেটা একেবারেই আইন বিরুদ্ধ। এই ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে অনেকেই একটা মুহিম তুলেছিল যে রোমান পোলানস্কির ছবি আমরা ব্যান করতে চাই, আমরা দেখতে চাই না রোমান পোলানস্কির ছবি, কারণ তার মতো একজন মানুষ যে এরকম একটা ঘৃণ্য অপরাধ করে থাকতে পারে তার ছবি যদি আমরা উদযাপন করি তাহলে এই অপরাধকেই উদযাপন করা হয়। আমি বলতে পারি রোমান পোলানস্কির একটি ছবির কথা যেটি আমার জীবনে একটা বড় প্রভাব ফেলেছিল। 2003 সালের ছবি দ্য পিয়ানিস্ট ছবিতে দেখানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানরা পোল্যান্ডকে আক্রমণ করে তখন পোল্যান্ডের যে স্থানীয় বাসিন্দারা তারা দিনের পর দিন কি সময়ের মধ্যে দিয়ে গেছে, কীরকম নৃশংস অমানবিক সিচুয়েশনের মধ্যে দিয়ে তাদের দিন গুজরান করতে হয়েছে। এবং আমরা সকলেই হয়তো কম বেশি ইতিহাসের বইতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পড়েছি, কিন্তু তার এরকম মর্মস্পর্শী চিত্র যখন আমি প্রথমবার টিভির পর্দায় বলুন বা কম্পিউটারের স্ক্রিনে দেখি, চাক্ষুষ দেখি, অবশ্যই সিনেমা একটা সিমিউলেশন,
কিন্তু যেই মুহূর্তে সেটি খুব সততার সাথে তুলে ধরা হচ্ছে তখন আর সেটাকে অবাস্তব বলে মনে হয় না। দ্য পিয়ানিস্ট ছবির যে বিষয়বস্তু, ঘটনাবলী, সেগুলো বাস্তবিক কিছু ঘটনা থেকেই অনুপ্রাণিত। তো সেই জিনিসগুলো যখন আমি সচক্ষে দেখি তখন যুদ্ধের বিষয় অথবা হিংসার বিষয় অথবা মানুষের প্রতি মানুষের অত্যাচারের বিষয়ে আমার যে মত পরিবর্তন হয়েছিল সেটা হয়তো আমার সারা জীবনের রাজনৈতিক বোধ, সমাজ চেতনা এবং জীবনবোধকে পরিবর্তন করে দিয়েছিল। এবার এই যে আমার মধ্যে পরিবর্তন এসছে, এটা কি সমাজের জন্য ভালো না খারাপ? যদি আমার মতো আরও 100টা মানুষ বা 1000টা মানুষ এই ছবিটা দেখে তাদের হিংসার প্রতি এবং অত্যাচারের প্রতি একটা ঘৃণা তৈরি হয় এবং সমবেদনা, মানুষের প্রতি মানুষের সমবেদনা তার মনে জায়গা করে নেয়, তাহলে কি সেটা সমাজের উপকার হয় না অপকার হয়? তো যেই কথাটা আমি বলতে চাইছি তা হলো যে একজন শিল্পী সে ব্যক্তিগত জীবনে নিশ্চয়ই অন্যায়, অপরাধমূলক কাজ অনেক কিছুই করতে পারেন, কিন্তু তার এই ব্যক্তিগত জীবনকে তার শিল্পের থেকে আলাদা করে আমাদের দেখতেই হবে। তার যেই শিল্প আমাদের জীবনের জন্য কার্যকরী, আমাদের জীবনের জন্য উপযোগী, তাকে আমরা উপেক্ষা বা পরিত্যাগ করতে পারি না এই জেনে যে এই শিল্পী হয়তো এমন কিছু ঘৃণ্য অপরাধ করেছেন যা আমরা সমর্থন করি না। তার অপরাধের বিচার নিশ্চয়ই হবে স্থানীয় আইন কানুন মেনে, কিন্তু তার ছবির মধ্যে যেই উৎকর্ষ সেটিকে আমরা কেন ফেলে দেব? এবার যদি আমরা আবার ফেরত আসি সন্দীপ রেড্ডি ওয়াঙ্গার কথায়, অ্যানিম্যাল ছবিটি নিয়ে 2-4 কথা বলি। অ্যানিম্যাল ছবিটি দেখার মধ্যে আমার কয়েকটি সদার্থক উপলব্ধি ছিল। এই ছবিতে এডিটিং যেভাবে ব্যবহার করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে ব্যবহার করা হয়েছে, নন লিনিয়ার স্টোরি টেলিং যেভাবে ব্যবহার করা হয়েছে এবং রণবীর কাপুরের অভিনয়, এই জিনিসগুলো অবশ্যই ছবিটিকে ক্রাফটগত জায়গা থেকে একটা উঁচু জায়গায় রাখবে। কিন্তু আবার ছবির যেই দিকগুলো আমার ভালো লাগেনি একেবারেই, সেগুলোর কথাও বলবো। যেমন ছবির যে দৈর্ঘ্য, অ্যাকশন সিকোয়েন্সগুলোর প্রতি তার যে ইন্ডালজেন্স, এই জিনিসগুলো একেবারেই আমার শিশুসুলভ বলে মনে হয়েছে। ইন্টারভালের আগের একটি অ্যাকশন সিকোয়েন্স যেটি প্রায় আধ ঘন্টা ধরে চলে, সেটির মধ্যে কোনো যুক্তি আমি খুঁজে পাইনি, এবং ইন্টারভালের পরের প্রথম 1-1.5 ঘন্টা তার মধ্যেও আমি খুব একটা গল্পের দিক থেকে এনরিচিং কিছু পাইনি। সুতরাং এই জায়গাগুলোর থেকে অবশ্যই আমার ছবিটার প্রতি একটা অপছন্দের জায়গা রয়েছে। কিন্তু যেই বিষয়টা নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়, যে ছবির বিষয়বস্তু, সেখানকার পলিটিক্স, যেই দৃষ্টিভঙ্গিগুলো ছবিতে তুলে ধরা হচ্ছে যেগুলো নারী বিদ্বেষী, সেইগুলোর ব্যাপারে আমার কী মতামত। আমরা সিনেমার ইতিহাসে হয়তো 99.99% ছবি এমন দেখেছি যেখানে অনেক সদার্থক বার্তা দেওয়া হয়, সমাজের জন্য ভালো যেই কথাবার্তাগুলো সেগুলোই বলা হয়। তার প্রতিফলন কি আমরা সমাজে দেখতে পাই? আমি জানি না। যদি আমরা দেখতে পাই তাহলে অবশ্যই সেটাকে স্বাগত। যদি দেখতে না পাই তাহলে বুঝতে হবে যে সিনেমা নামক যেই শিল্প মাধ্যম তার কিছু সীমাবদ্ধতা আছে, তা হয়তো সমাজকে এমনভাবে পেনিট্রেট করতে পারে না যেটা করলে হয়তো ভালো হতো। সুতরাং সিনেমার মধ্যে যেই কথাবার্তাগুলো বলা হবে সেটির সম্পূর্ণ স্বাধীনতা পরিচালককে দেওয়া উচিত তার কথাগুলো বলার জন্য। সেগুলো যদি সমাজের কাছে গ্রহণযোগ্য হয় তাহলেও, এবং যদি গ্রহণযোগ্য না হয় তাহলেও তাকে বলতে দেওয়া উচিত। সমাজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সমাজের মধ্যে পরিবারের প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো যদি একটি মানুষকে সঠিক ভ্যালু, সঠিক জাজমেন্টের পথে চালিত করতে না পারে, একটা সিনেমা এসে তাকে ভালো বা মন্দর জ্ঞান দিতে পারবে বলে আমার মনে হয় না। এবং সন্দীপ রেড্ডি ওয়াঙ্গার যে দৃষ্টিভঙ্গি, সেই নিয়ে যেমন সিনেমা হচ্ছে তার উল্টো দিকের দৃষ্টিভঙ্গি নিয়েও সিনেমা হচ্ছে। এবার মানুষের কাজ তার মধ্যে থেকে বেছে নেওয়ার কোন দৃষ্টিভঙ্গি তারা ফলো করবে। এইখানে যদি আমরা বিচারক হয়ে দাঁড়িয়ে যাই এবং ঠিক করতে শুরু করি যে এই ধরনের ছবি হওয়া উচিত এবং এই ধরনের ছবি হওয়া উচিত না, তার ফলাফল কী হতে পারে সেটা সবথেকে ভালো বিবরণ দিয়েছিলেন মনোজ বাজপাই কিছুদিন আগের একটি ইন্টারভিউতে। তিনি বলেছিলেন যে আপনারা যেই রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সহমত নন, সেই রাজনৈতিক মতাদর্শের ছবি দেখলে আপনারা বিরক্ত হন এবং আপনারা চান যে সেই ধরনের ছবি না হোক, প্রোপাগ্যান্ডামূলক ছবি না হোক। কিন্তু আবার উল্টো দিকটাও ভেবে দেখতে হবে
যে এই রাজনৈতিক মতাদর্শের যারা সমর্থক তারাও যদি এটা মনে করতে শুরু করেন যে উল্টো দিকের মতাদর্শের ওপর কোনো ছবি না হোক, তাহলে যেদিন যে ক্ষমতায় থাকবে তার মতাদর্শে বাদ দিয়ে আর কোনো মতাদর্শের ছবি তৈরি হবে না। এটা কি খুব একটা স্বাস্থ্যকর জায়গা একটা শিল্প চর্চার জায়গা থেকে? একেবারেই নয়। সুতরাং আমার মনে হয় যে যে কোনো রকম মতামতই প্রকাশ করার স্বাধীনতা চলচ্চিত্র বা যে কোনো শিল্পের মধ্যে থাকা উচিত, এবং কোন মতামতটা বা কোন মতাদর্শটা মানুষ গ্রহণ করবে সেটা মানুষের ওপর ছেড়ে দেওয়া উচিত। শেষ করার আগে একটা কথা বলবো, সেটি হচ্ছে লেনি রাইফেনস্টল বলে খুব বিখ্যাত একজন চিত্র পরিচালক ছিলেন, যার সিনেমা নিয়ে, বিশেষত ডকুমেন্টারিমূলক সিনেমা তিনি বানিয়েছিলেন, সেগুলো নিয়ে রীতিমতো ফিল্ম স্কুলে পড়ানো হয়। সেটা ইউরোপ আমেরিকা থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের ফিল্ম স্কুলেও পড়ানো হয়, ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্টেও পড়ানো হয়। বলে রাখা ভালো, এই লেনি রাইফেনস্টল বলে যে মহিলা, তিনি ছিলেন হিটলারের অনুগামী, এবং তার বেশিরভাগ ছবি কিন্তু হিটলারের জন্য তৈরি করা প্রোপাগান্ডা ছবি ছিল। এবার আপনারা বিচার করে দেখুন যে ছবির গুণগত মানকে আমরা উপেক্ষা করব না মতাদর্শ দিয়েই তার বিচার করব। পর্বটি শেষ করার আগে একটি খবর দিতে চাই। বহুদিন যাবৎ আমাদের চ্যানেলে আপনারা একটি শর্ট ফিল্মের উল্লেখ দেখেছেন, হুইলস বলে একটি শর্ট ফিল্মের। এই হুইলস বলে সাদা কালো শর্ট ফিল্মটি সাম্প্রতিক মুক্তি পেয়েছে আমেরিকার একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে। সোলেইল স্পেস বলে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে বিভিন্ন দেশের বিভিন্ন জাতির ছবি দেখানো হয়, যেই জাতিরা তাদের ছবি বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পান না। সেই সকল মার্জিনালাইজ কমিউনিটি, এশিয়া, আফ্রিকা, মিডল ইস্ট এবং ক্যারিবিয়ান থেকে যারা তাদের ছবিগুলো সেই অর্থে যেটা মূল বাজার সেখানে নিয়ে আসতে পারেন না, তাদের জন্যই এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে, এবং আমরা খুবই গর্বিত যে আমাদের ছবি এই প্ল্যাটফর্মটিতে জায়গা করে নিয়েছে। আপনারা চাইলে এই প্ল্যাটফর্মটিতে গিয়ে বা এই প্ল্যাটফর্মের অ্যাপটি অ্যাপল স্টোর বা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই ছবিটি বিনামূল্যে দেখতে পারেন, এবং যদি দেখেন তাহলে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো এই অবধি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।